14,000 কোটি টাকার 8 প্রকল্প একনেকে অনুমোদন, বাস্তবায়নে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রী। বস্ত্র খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াত, থাকছে না এমপি পদ, পদত্যাগ দাবিতে বিক্ষোভ। রাজধানীতে তীব্র গ্যাসের সংকট, পাম্পে গাড়ির দীর্ঘ সারি, ব্যাহত শিল্প উৎপাদন, জ্বালানি তেলে ঘাটতি না থাকার দাবি মন্ত্রণালয়। এবং যাত্রাবাড়ির হত্যা মামলার সাবেক এমপি মনু সহ 4 আসামিকে 3রা আগস্ট ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ, আইনজীবীদের আয়নাঘর পরিদর্শনের অনুমতি। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। 14,041 কোটি 21 লাখ টাকা ব্যয়ে 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন 10,494 কোটি 21 লাখ টাকা, বাকিটা আসবে প্রকল্প ঋণ থেকে। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুমোদন দেওয়া হয়। পরে ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, 6 মাসের মধ্যে 4টি বড় প্রকল্প শেষ করবে সরকার। এডিপি বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। আর জানাচ্ছেন তানজিম ভুঁইয়া। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা। এতে 14,041 কোটি 21 লাখ টাকা ব্যয়ে 8টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন 10,494 কোটি 21 লাখ টাকা, আর প্রকল্প ঋণ থেকে আসবে 3,550 কোটি 44 লাখ টাকা। এসব প্রকল্পের 3টি নতুন এবং 5টি সংশোধিত। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, অনুমোদিত প্রকল্পের মধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সমন্বিত উন্নয়ন প্রকল্প এবং পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প গুরুত্বপূর্ণ। ঢাকা আশুলিয়া যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে নির্মাণ প্রকল্প, সেটার প্রথম সংশোধনী প্রস্তাব আগেই হয়েছিল, সেটা দ্বিতীয় সংশোধনী প্রস্তাব আজকে অনুমোদন করা হয়েছে। গ্যাসের কূপ খনন, সেটা একটা মূল্যায়ন উন্নয়ন কূপ বেগমগঞ্জ 5 এবং 2টি অনুসন্ধান কূপ বেগমগঞ্জ 6 ও সুনেত্র 2 এর যে নতুন প্রকল্প প্রস্তাব, সেটি অনুমোদন করা হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে 50 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টার এবং জেলা হাসপাতালগুলোতে 10 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস সেন্টার তৈরির যে প্রকল্প, এটা দ্বিতীয় সংশোধন প্রস্তাবটি আজকে অনুমোদন করা হয়েছে। প্রকল্প গ্রহণ, অনুমোদন ও বাস্তবায়নের প্রতিটি ধাপে আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন তিনি। এই প্রকল্পগুলোকে আসলে উপযোগী করে তোলা, বিশেষত আমাদের সরকারের যে নির্বাচনী ইস্তেহার আছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলা। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আবারও নির্দেশনা দিয়েছেন যে প্রকল্প বাস্তবায়নের এই বিষয়টিকে কত যৌক্তিক করা যায় সময়ের দিক থেকে, এবং সেটার জন্য প্রয়োজনীয় যে নীতিমালা এবং নির্দেশনা, সেগুলো সামনের দিনে আসবে। প্রতিমন্ত্রী জানান, এডিপির পুরো বাস্তবায়ন গুরুত্ব সহকারে দেখছে বর্তমান সরকার, ফলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে। এবং এডিপি বাস্তবায়ন বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। বিশেষত অর্থনীতির পুনরুদ্ধারকালে এডিপির পুরো বাস্তবায়ন যত বেশি সম্ভব হবে, অর্থনীতি তত গতি সঞ্চার হবে, এবং সেই গতি সঞ্চারের মধ্য দিয়ে আসলে দেশি বিদেশি বিনিয়োগের একটা নতুন ক্ষেত্র তৈরি হবে। সেইটা গৃহীত সব প্রকল্পে কঠোর তদারকি নিশ্চিতের কথাও জানান জুনায়েদ সাকি। 180 দিনের মধ্যেই এই 4টি বড় কাজ পরিকল্পনা মন্ত্রণালয় সম্পন্ন করতে পারবে, এবং এটার মধ্যে এই যে প্রকল্প বাস্তবায়নের যে সমস্যাগুলি, সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে আছে, সেটা হচ্ছে অটোমেশন। তানজিম ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বস্ত্র খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। সরকার আন্তরিক হলে বস্ত্র খাত ঘুরে দাঁড়াবে জানিয়ে তিনি বলেন, গ্যাস, বিদ্যুতের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। এর আগে নৈতিক স্খলন
প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। বিকেলে দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের পাঠানো এক বিবৃতিতে তা জানানো হয়েছে। রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধী দলীয় নেতা সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডক্টর শফিকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল সাতক্ষীরা। গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ। দুপুরে শ্যামনগর বাসস্ট্যান্ড মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সংসদ সদস্যের কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের আচরণ অপ্রত্যাশিত। আমরা শ্যামনগরের মানুষ এনাকে এমপি হিসাবে আর চাই না, ওনাকে এমপি হিসাবে আর চাই না, ওনাকে পদত্যাগ করতে হবে। গাজী নজরুল ইসলাম এদিন সবাইকে একটা বিজ্ঞাপন দিতে পেরেছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এই এমপিকে বাতিল করে আমরা চাই যে এই এমপি পদ বাতিল করে এখানে পুনরায় আবার নির্বাচন হোক। রাজধানীতে চলছে গ্যাসের তীব্র সংকট, ফলে গ্যাস চালিত যানবাহন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন মালিক এবং চালকেরা। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। চাপ কম থাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও মিলছে না গ্যাস। বিস্তারিত এমদাদুল হক খানের প্রতিবেদনে। এই অবস্থায় তাহলে ড্রাইভাররা কোথায় যাবো, কি করব, কি খাইবো? এই যে কিস্তি বিস্তি নিয়ে আমরা সাধারণ গরিব মানুষ কোথায় যাবো? আমার পরিস্থিতি কি? আমাকে রাস্তা নামা ছাড়া কোনো পথ নাই। চোখে মুখে হতাশা, সিএনজি অটোরিকশার জমার টাকা তোলায় দায়, তার উপর সংসারের খরচের বোঝা। গ্যাস সংকটের কারণে ঠিকমতো চলছে না সিএনজি অটোরিকশার চাকা। পাম্পে পাম্পে ঘুরে কোথাও মিলছে না চাহিদা মতো গ্যাস। এয়ারপোর্টে সিরিয়াল দিছি 2 ঘন্টা, সে এনে পাচ্ছি 50 টাকার গ্যাস। এনে এসে সিরিয়াল দিছি 1 ঘন্টা, মাত্র পেলাম 30 টাকা। পাম্পে প্রেসার থাকে না, আমাকে 3 বছর গ্যাস লওয়া লাগে। রাস্তায় যাত্রী কম, আমাকে তো সমস্যা হয়ে যেতে আছে। গ্যাস সংকটের বিষয়ে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 380 কোটি ঘনফুটের বেশি। তা দিনে দিনে বেড়েই চলেছে। তবে এ বিপুল চাহিদার বিপরীতে নিজস্ব উৎপাদন ও আমদানি থেকে জাতীয় গ্রিডে 270 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে। এতে প্রতিদিনই 110 কোটি ঘনফুটের বেশি ঘাটতি থাকছে। সরবরাহকৃত গ্যাসের মধ্যে দেশের অভ্যন্তরীণ গ্যাস ক্ষেত্র থেকে আসে 175 কোটি ঘনফুট, আর আমদানি করা এলএনজি থেকে আসে 95 কোটি ঘনফুট। যান্ত্রিক ত্রুটির কারণে নতুন করে সরবরাহ 45 কোটি ঘনফুট কমে গেছে। এতে সংকট আরও তীব্র হয়ে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। 2 মাস ধরে এত গ্যাসের সংকট, মানে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়ায়া দেখা গেছে 100 টাকা 150 টাকার আপনার গ্যাস নেওয়া হয়। দৈনিক 1000 টাকা জমা দেওয়া লাগে সারা রাত, আর এই সারা দিন আমরা মনে করেন গ্যাসের লিগা কোনো গাড়ি চালাইতে পারতেছি না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস না পেয়ে চরম হতাশ চালকরা। 4 ঘন্টা সিরিয়ালে থেকে গ্যাস পাচ্ছি মাত্র 150 টাকার। তখন কি বাসায় যেতে পারবো কিনা এটাই সম্ভব। আমি তো বারে চালাই, আমি হয়তো একটা টিপ মারতে পারবো, আবার গ্যাস নিতে হবে। চালকদের অভিযোগ, পাম্প মালিকরা সিন্ডিকেট করে গ্যাস সংকট সৃষ্টি করছেন। সিলিন্ডারে করে বাইরে গ্যাস বিক্রির অভিযোগ করেন কেউ কেউ। সব লরি ভিতরে ঢুকে ওরা গোপনে গ্যাস দিতে আছে। ফজর আদান দিছে, সেই সময় গাড়ি লিয়ে আইছে, অন্তরি গ্যাস পাইনি। এ ব্যাপারে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। সরকারের কাছে আমরা দাবি, আমাদের পর্যাপ্ত পরিমাণ গ্যাস দরকার এবং টাইম শিডিউলটা যেন স্থগিত করে। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। বিচারকের সঙ্গে আসামি পক্ষের আইনজীবীদের আওয়ামী শাসনামলে আয়নাঘর নামক বন্দিশালা পরিদর্শনের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আন্দোলনে ঢাকা যাত্রাবাড়িতে 17 জন হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি মনুসহ 4 জনকে আগামী 3রা আগস্ট হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অন্যদিকে ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে রুল জারি করেছেন হাইকোর্ট। মুদাসির আলীর প্রতিবেদন।
আওয়ামী শাসন আমলে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন ও ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার নামে যে বন্দিশালা ছিল, যা আয়নাঘর নামে পরিচিত, তা পরিদর্শনে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারক। মঙ্গলবার এমন তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বুধবার বিচারকদের সঙ্গে যাওয়ার জন্য ট্রাইব্যুনালে অনুরোধ জানান আসামি পক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনাল সে অনুরোধ মঞ্জুর করেন এবং বিচারকদের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে যেতে পারবেন আসামি পক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনালের বিচারকগণের ডিজিএফআইয়ের বন্দিশালা ভিজিটের সময় যাইতে পারবেন এবং এই ব্যাপারে যে সময় এবং তারিখে মাননীয় ট্রাইব্যুনালের বিচারকগণ ভিজিটে যাবেন তার আগে ডিফেন্স কাউন্সিলসকে বা আইনজীবীগণকে যথাযথভাবে নোটিফিকেশন করা হবে, অর্থাৎ নোটিশ দেওয়া হবে। এর মাধ্যমে উভয় পক্ষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এদিকে জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে 17 জন হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় ঢাকা 5 আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুসহ 4 জনকে আগামী 3রা আগস্ট হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে রুল জারি করেন। গ্রাম আদালতের বিচারক হিসেবে 3 লক্ষ টাকার আর্থিক অধিক্ষেত্রের বিচার কাজ সম্পাদন করতে পারে। তাহলে একজন শিক্ষাগত কোনো যোগ্যতাহীন ব্যক্তি কিভাবে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সমপরিমাণ আর্থিক অধিক্ষেত্রের বিচার সে কিভাবে করবে, তা সে আদৌ যোগ্যতা সম্পন্ন কিনা, এই বিষয়টি আমি মূলত চ্যালেঞ্জ করেছি। রুলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে জবাব দিতে বলা হয়েছে। প্রথমত স্থানীয় সরকার বিভাগের সচিব, দ্বিতীয়ত আইন মন্ত্রণালয়ের সচিব। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান অন্তর্ভুক্তিমূলক দেশ করতে জাতীয়তাবাদী আদর্শের দর্শনকে বেছে নিয়েছিলেন বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি কথা বলেন। শহীদ জিয়া এমন একটি দেশের রূপরেখা তৈরি করেন যেখানে বিভেদ ভুলে সব ধর্ম, ভাষা ও জাতির মানুষ বাংলাদেশি পরিচয়কে ধারণ করে ঐক্যবদ্ধ হবে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সমস্ত ধরনের ভাষা, বর্ণ, ধর্ম, সংস্কৃতিকে অন্তর্ভুক্তি করেই কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে আমরা চর্চা করি এবং এর আলোকেই কেবলমাত্র আমার ভৌগোলিক অখণ্ডতাকে বজায় রাখা সম্ভব। যদি এ বিষয়ে পরিষ্কার ধারণার কারো অভাব থাকে তাহলে বুঝতে হবে তার নির্বুদ্ধিতা অথবা অন্য কোনো মহলের এজেন্ট হিসাবে কেউ কাজ করছে। কারণ এর বাইরে আমি কথা বললেই কিন্তু আমি কোনো না কোনো একটা কম্পোনেন্টকে বাধ্য করছি, আমার ভূখণ্ডের থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য উৎসাহিত করছি। গেল 17 বছর ও জুলাই আন্দোলনে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামে বিএনপি সবচেয়ে বেশি আত্মাহুতি দিয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। সকালে মহাখালী ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। ছাত্রদলের 460 জন নেতা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আত্মাহুতি দিয়েছেন উল্লেখ করে ডিএনসিসি প্রশাসক বলেন, জুলাই আন্দোলনের অন্যান্য শহীদদেরও মনে রাখতে হবে। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সবাইকে ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি। 17 বছরের দীর্ঘ যেই প্র্যাকটিস গুলো করেছি আমরা দীর্ঘ 17-18 বছরে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তার ফলশ্রুতিতে জুলাই আগস্টের সৃষ্টি হয়েছে। আমরা ছাত্র দলের অনেক নেতা কর্মী শহীদ হয়েছে। এই জুলাইয়ে আগস্টের আন্দোলনে আমাদের ছাত্র দলের 460 জন নেতা কর্মী আত্মহত্যা দিয়েছে। বিএনপি পরিবারের 460 জন। কয়েকদিনের ভারী বৃষ্টি আর উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তিস্তার পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। পানি নিয়ন্ত্রণে রাখতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। তবে বেলা বাড়ার সাথে সাথে আবারও কমতে শুরু করেছে তিস্তার পানি। দুপুর 12টায় পানি প্রবাহ ছিল বিপদসীমার 8 সেন্টিমিটার নিচে। এদিকে টানা বৃষ্টি ও উজানি পাহাড়ি ঢলে যমুনা নদীতে গত 24 ঘন্টায় 7 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 54 সেন্টিমিটার
নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে শুরু করেছে। দেশে জ্বালানি তেলের কোনো ধরনের সংকট নেই। বর্তমানে 31 দিনের ডিজেল, 36 দিনের অকটেন, 20 দিনের পেট্রোল ও 20 দিনের জেট ফুয়েল ও 25 দিনের ফার্নেস অয়েল মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিকেলে সচিবালয়ে জরুরি ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, আগামী 31 জুলাইয়ের মধ্যে 1,80,000 এবং আগস্টে 2,40,000 মেট্রিক টন ডিজেল আসবে। সংকট তৈরির চেষ্টা থেকে গুজব তৈরি করা হয়েছে বলেও জানান মনির হোসেন চৌধুরী। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। ঘটনাবহুল 24 জুলাই চলমান আন্দোলনের এদিন দমন পীড়ন, শোক, অনিশ্চয়তার পাশাপাশি ছিল পরিবর্তনের প্রত্যাশা। দিনের শুরু থেকেই একদিকে চলে প্রশাসনের কঠোর পদক্ষেপ, অন্যদিকে শুরু হয় আন্দোলনকারীদের পাল্টা কৌশল, আসে নতুন কর্মসূচির ঘোষণা। সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে আন্দোলনের গুরুত্বপূর্ণ মোমেন্টাম। বিজন কুমারের প্রতিবেদন। জুলাই দেশের ইতিহাসে এক অবিস্মরণীয় মাস। 36 দিনের সংগ্রাম আর আত্মত্যাগে রচিত ন্যায়ভিত্তিক বাংলাদেশের গল্প, যে গল্পের প্রতিটি পাতায় লেখা ছিল দুর্বিনীত সাহসের অনবদ্য রূপরেখা। 22 জুলাই ছিল সোমবার। শ্রাবণ বিদ্রোহে দেশ ছিল উত্তাল। রাত 12টায় কারফিউ জারির পর থেকেই শুরু হয় চিরুনি অভিযান। অভিযানের 6 ঘণ্টায় সারা দেশে গ্রেপ্তার হন বিএনপি ও জামায়াতে ইসলামীর অন্তত 1200 নেতাকর্মী। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে সোমবার পর্যন্ত 164টি মামলা করা হয়। এদিন কোটা সংস্কার সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সারসংক্ষেপে সই করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এর আগে একই দিন দুপুরে শেখ হাসিনা বৈঠক করেন কিছু ব্যবসায়ীর সঙ্গে। বিতর্কিত ওই বৈঠকের পর আন্দোলন আরও বেগবান হয়। সরকারের কঠোর দমনপীড়নে যাত্রাবাড়ি, রামপুরা, বনশ্রী আর আফতাবনগর পরিণত হয় রণক্ষেত্রে। এসব এলাকার উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসে সেনাবাহিনী। এসব এলাকা পরিদর্শনে যান পুলিশের তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের ডিজি হারুনুর রশিদ এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ হতে থাকে লাশের সারি। সোমবার পর্যন্ত নিহত 68টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। হতাহতের সংখ্যা বিবেচনায় সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করার ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা এখানে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এসে আন্দোলনকে সফল করুন। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। দেশে হামওয়ের উপসর্গে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। এতে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 803 জনে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে 1037 জন রোগী শনাক্ত হয়েছেন। পরীক্ষা 133 জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 14,841 জনে। আর উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1,20,352 জন। তাদের মধ্যে 99,000-এর বেশি রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে এইডস আক্রান্ত মৃত্যুর সংখ্যা। গেল 6 মাসে এইডসে মারা গেছে 8 জন। আক্রান্তদের বড় অংশই সমকামী। নিয়ন্ত্রিত জীবনযাপন না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে জানান চিকিৎসকরা। মোহাম্মদ শাহাবুদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। কুমিল্লায় দিন দিন বাড়ছে এইচআইভি সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। এইডসের নীরব থাবায় গত 6 মাসে মারা গেছেন 8 জন, আর 49 জনের এইচআইভি শনাক্ত হয়েছে। প্রতিদিন গড়ে 7 থেকে 8 জনের পরীক্ষা করা হয়, যার অধিকাংশই কুমিল্লার। 7-8 জন মতো টেস্ট করেছি,
সব কিন্তু কুমিল্লার পেশেন্ট। সম্প্রতি এইডসে আক্রান্তদের মধ্যে সমকামিতার সংখ্যা সবচেয়ে বেশি। অনিয়ন্ত্রিত জীবনযাপন, রোগ গোপন রাখা, সময় মতো পরীক্ষা না করা, মূলত এসব কারণেই এই রোগ ছড়াচ্ছে বলে মনে করেন সচেতন মহল। প্রশাসনের কাছে অনুরোধ করব, যারা অবৈধভাবে হোটেল ব্যবসা নামে সমকামিতার সুযোগ দিচ্ছে, মিলন মেলার সুযোগ দিচ্ছে, তাদেরকে অনতিবিলম্বে এই হোটেলগুলি বন্ধ করে দিন। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন ডেটিং অ্যাপসের পরিচয়ের পর অরক্ষিত শারীরিক সম্পর্কের মাধ্যমে বাড়ছে নীরব ঘাতক এইডস সংক্রমণের ঝুঁকি। কিছু ডেটিং অ্যাপস আছে, এই অ্যাপস ব্যবহার করে একজন আরেকজনের সাথে যোগাযোগ করে, তারা এরকম একত্রে মিলিত হয় এবং কি এই আপনার ঝুঁকিপূর্ণ কাজে তারা লিপ্ত হয়। এই পেশেন্টগুলো আসে, আমরা যেটা জিজ্ঞাসা করে জানতে পারি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দিন দিন এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক। 42 রোগীর মধ্যে 24 জন শুধু মেল সেক্স উইথ মেল, মানে সমকামিতার মাধ্যমে এটা ছড়াইছে। আর কিছু আছে এইডস ডায়াগনোস্টিক মাইগ্রেন্ট পিপল, বাইরের থেকে আসতেছে। কিছু আছে ভার্টিক্যাল ট্রান্সমিশন, যেটা মানে এইডসের রোগী যারা, তারা তার পার্টনারের সাথে এটা নিয়ে কথা বলে না, তখন সে তার ওয়াইফের সাথে ছড়ায়, ওয়াইফ তার বাচ্চার মাধ্যমে ছড়ায়। এরকম কিছু কিছু ট্রান্সমিট হচ্ছে আর কি রোগী। বাঁচতে হলে নিরাপদ সম্পর্ক স্থাপন, ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং রক্ত পরিসঞ্চালনের সময় স্ক্যানিং টেস্ট করা জরুরি বলে জানান সিভিল সার্জন। ঝুঁকিপূর্ণ তাদের সাথে আমরা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম করছি। এগুলো থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রধানত নিরাপদ যৌন সম্পর্ক স্থাপন করতে হবে, ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে এবং রক্ত পরিসঞ্চালনের সময় স্ক্রিনিং টেস্ট করে নিতে হবে। এইডস বা এইচআইভি থেকে বাঁচার সবচেয়ে কার্যকরী উপায় হলো সতর্কতা এবং সচেতনতা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 14,000 কোটি টাকার 8 প্রকল্প একনেকে অনুমোদন, বাস্তবায়নে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রী, বস্ত্র খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামাত, থাকছে না এমপি পদ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ। রাজধানীতে তীব্র গ্যাসের সংকট, পাম্পে গাড়ির দীর্ঘ সারি, ব্যাহত শিল্প উৎপাদন, জ্বালানি তেলে ঘাটতি না থাকার দাবি মন্ত্রণালয়ের। এবং যাত্রাবাড়ির হত্যা মামলায় সাবেক এমপি মনুসহ 4 আসামিকে 3রা আগস্ট ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ, আইনজীবীদের আয়নাঘর পরিদর্শনের অনুমতি। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।